লাজুকে অপমান করলে অনুভবের কাছ থেকে উচিত শিক্ষা পেল বনলতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় লাজু তো ঠাম্মির ওষুধ আনতে গিয়ে পা পিছলে সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে যায় নিচে। তারপরে অনুভব ফুলশয্যার ঘর থেকে বেরিয়ে এসে সোজা লাজুকে নিয়ে চলে গেছে হসপিটালে। এরপর ডাক্তারবাবু কখন আসবে, কি বলবে সেটা নিয়েই চিন্তা করছিল। ঠিক তখনই ফোন করেছে কিঙ্কিনি ফোন করে অনুভবকে বলে, অনুভব, ওখানে তো তোমার দাদাভাই আছে, জেঠুমণি আছে, অনু আছে, তোমরা অনেকেই তো রয়েছো, ওরা না হয় থাকুক, তুমি চলে এসো। আজ তো তোমাদের জীবনে অনেক বড় একটা দিন, বিশেষ করে বনলতার জীবনে, তুমি দয়া করে চলে এসো। কিন্তু অনুভব বলে, না বৌদিভাই, সেটা এখন সম্ভব নয়। আমি আগে দেখব লাজু সুস্থ হয়েছে কিনা, আর কোনো বিপদ আছে কিনা, তারপরেই এখান থেকে যাব। ওখানে গিয়ে আমি এখন শান্তি পাবো না, তাই এখানে থেকে সব কিছুর সলিউশন করে একবারেই ফিরব। এই বলেই ফোনটা কেটে দেয়। তার মধ্যে অনুভব ভাবে কি করে যে সবটা সামলাই, লাজুকে নিয়ে মায়ের যে এত সমস্যা। এরপরই ডাক্তারবাবু চলে এসেছে। তখন অনুভব জিজ্ঞেস করে, লাজু ঠিক আছে তো, ওর ভেতরের কোনো ক্ষতি হয়নি তো? বিশেষ করে তো মাথায় আঘাতটা লেগেছিল। ডাক্তারবাবু বলে, না, আমরা সব রকমের টেস্ট করে দেখেছি, কোনো সমস্যা নেই, রিপোর্ট একদম সব ঠিক আছে। ওর আরেকটা জিনিস, ও হয়তো অনেকক্ষণ কিছু না খেয়েছিল, স্টমাকটা একদমই ফাঁকা, তো সেই হিসেবেই বললাম। ধরুন আজকে আর কিছু খাইনি উনি, সেজন্যই হয়তো মাথাটা ঘুরেছে আর পা পিছলে পড়ে গেছে। যাই হোক, উনি এখন 2 ঘন্টা মতন অবজারভেশনে থাকবে, তারপরে আপনারা নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। তখন অনুভব বলে, থ্যাংক ইউ ডক্টর। এরপর জেঠুমণি শুনে তো অবাক, যে অনুষ্ঠান বাড়িতে নাকি লাজু খায়ইনি, সারাদিন নাকি লাজু না খেয়ে রয়েছে। অনুভব বলে, এই জন্যই তো এই মেয়েটার ওপরে আমার এত রাগ। তোমরা সবাই বলো এই মেয়েটার ওপরে রাগ করতে না, এবার তোমরাই বলো যে রাগ না করে কি থাকা যায়, এইভাবে যদি সব কিছু চলতে থাকে। তার মধ্যেই ঠাম্মি বলে, এতটা সময় হয়ে গেল, এখনও পর্যন্ত দাদুভাই আসলো না, আর একটু পরেই তো সকাল হয়ে যাবে। স্ত্রী তখন বলে, মা, আপনাকে একটা কথা বলি, আজকে লাজু ফিরলে একটা কথা জেনে রাখুন, লাজুর তো কিছুদিন পরেই রেজাল্ট বেরোবে, তখন ওকে হোস্টেলে পাঠিয়ে দেওয়া হবে। ওকে এই বাড়িতে রাখলে আমার ছেলের বিপদ কিন্তু একেবারে অনিবার্য, আর আমি সেটা দেখতেও পাচ্ছি। সেজন্যই বলছি, কোনোভাবেই আমি আর লাজুকে এই বাড়িতে রাখতে চাই না। এরপর আপনি কি সিদ্ধান্ত নেবেন আমি জানি না, তবে আপনি একবার ভেবে দেখবেন। ঠাম্মি বলে, না না বৌমা, তুমি যেটা বলেছ সেটা একদম ঠিক কথা, লাজুকে তুমি হোস্টেলেই পাঠিয়ে দিও, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি বুঝতে পারছি তোমার টেনশনের কারণটা। স্ত্রী তখন বলে, আমার যে কতদিন ধরে এই ব্যাপারটা চোখে পড়েছে সেটা আমি আপনাকে আগেই বলেছি, কিন্তু এখন আমার বিষয়টা আরও বেশি করে চোখে পড়ছে। এর মধ্যে লাজুর জ্ঞান ফিরে আসে। লাজু উঠে বসে আর বলে, বাবা, এই হসপিটালটা তো আমাদের গায়ের হসপিটালের মতন না। এর মধ্যে অনুভব এসে বলে, কি ব্যাপার, তুমি এখানে বসে আছো? তোমাকে বারণ করেছিলাম না? পাকামি করতে দেখলে তো, পাকামি করতে গিয়ে কত বড় একটা বিপদ ঘটিয়ে বসলে। তুমি কি গো লাজু? লাজু বলে, খিটকেল, তুমি এখনও আমাকে এইভাবে বকবে? খিটকেল তখন বলে, বকবো না তো কি করব, কত বড় একটা অঘটন হতে পারত, তোমার কোনো আইডিয়া আছে? আর তুমি না খেয়েই বা কেন রয়েছো? এইসব বলে অনুভব বাইরে চলে যায়। তখন নার্স বলে, তোমাকে তো খুব বকা দিল তোমার স্বামী? তখন লাজু বলে, আরে ধুর, উনি আমার স্বামী কেন হতে যাবেন, আমি ওদের বাড়ির আশ্রিতা। সত্যিটা নার্সকে বলে দেয়। এদিকে বনলতা ভাবে, এখনও তো লাজু এলো না। বলতে বলতে লাজুকে নিয়ে অনুভব বাড়িতে চলে আসে। বনলতা ওপর থেকে সবটা দেখতে থাকে, কিন্তু একবারের জন্যও নিচে নামে না আর জিজ্ঞেস করে না লাজুকে যে লাজু কেমন আছে। তখনই স্ত্রী বলে, বাহ, চলে এসেছো, তাহলে ড্রামা একদম সাকসেসফুল। এরপরেই লাজু বলে, বিশ্বাস করো কাকি, আমি কিন্তু ইচ্ছা করে এই সব কাজ করিনি, আমার হয়তো সত্যি পাটা পিছলে গিয়েছিল বলেই আমি পড়ে গেছিলাম। তখনই স্ত্রী বলে, তুমি খাওনি কেন? হ্যাঁ, শুনলাম তুমি নাকি কিছুই খাওনি, আর তার জন্যই তোমার মাথাটা ঘুরেছে। এইসব পাকামিগুলো কি তোমাকে না করলেই নয়? কি লাভ পাও তুমি? আজকে আমার কৃষ্ণ জীবনটা নতুন করে সাজানোর কথা ছিল, শুরুতেই পুরো ঘেঁটে দিলে পুরো ব্যাপারটা। এই জন্যই তো আমি তোমাকে পছন্দ করি না। তোমাকে পছন্দ না করবার পিছনে যথেষ্ট কারণ আছে, বুঝলে তো লাজু? এরপর লাজু বলে, আমাকে তোমরা ক্ষমা করে দিও, আমি বুঝতে পারিনি। এরপরেই ঠাম্মি বলে, লাজু আর দেরি করিস না, চল এবার তুই ঘুমোতে যাবি, বলেই লাজুকে নিয়ে চলে যায়। আর অনুভবও ঘরে ঢুকে পড়ে। বনলতা তখন বলে, অনুভব, সেই কথাটা তো তোমাকে তখন বলা হয়নি,
তো আমি কথাটা এখন বলতে চাই, তুমি শুনবে? কিন্তু অনুভব বলেন, না, এখন আমি প্রচণ্ড টায়ার্ড আছি, আর আমি এখন কোনো কথা শুনতে পারবো না। তোমার কথা এখন তোমার কাছেই রেখে দাও। বনলতা বলে, তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো? আচ্ছা ঠিক আছে, বলছি দরজা খোলা রাখলে আমার কোনোভাবেই ঘুম আসতে চায় না। আমি কি দরজাটা দিয়ে দেবো? না, তোমার যদি অসুবিধা হয় যে আমার সাথে থাকলে তুমি দরজা দিতে পারবে না, তাহলে আমি দেব না। অনুভব বলে, আমার আগে অনেক কিছুতে অসুবিধা হতো, এখন সময়ের সাথে সাথে খাপ খাইয়ে নিতে শিখে গেছি। কিন্তু তুমি একটা কথা বলো, লাজুর ওপরে আবার রেগে টেগে গেছো নাকি? ও এসেছে, একবারও নিচে গেলে না, ওকে জিজ্ঞেস করলে না ও কেমন আছে? বনলতা বলে, দেখলাম তো ভালোই আছে, আর তোমার মা আন্টি যেভাবে ওকে বকাবকি দিল, তাই আমারও আর ভালো লাগলো না। কালকে যা হবে, কাল সকালে ওর সাথে কথা বলে ওর খবর নেব। কিন্তু তুমি ঘুমিয়ে পড়ো। এরপর অনুভব ঘুমিয়ে পড়ে, আর বনলতাও ঘুমিয়ে পড়ে। সকালবেলা উঠতেই বনলতা অনুভবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলে, ময়ূক আসার আগের জীবনে যদি তুমি আসতে তাহলে খুব ভালো হতো, তাহলে তোমার আর আমার সম্পর্কটা চিরস্থায়ী হতো। কেন জানি না মনে হয় তোমার আর আমার সম্পর্কের মাঝে একটা বড়সড় দেওয়াল উঠে গেছে, যা তোমাকে আর আমাকে এক হতে দেবে না এত সহজে। এদিকে ঠাম্মিও সকাল সকাল উঠে পড়েছে আর বলে, লাজু কোথায় গেল? লাজুকে তো কোথাও দেখছি না। মেয়েটা যে কি করে না, উঠে হয়তো এখনই কাজ শুরু করে দিয়েছে। নিজের ওপর একটুও যত্ন নেয় না। মেয়েটাকে নিয়ে যে কি করব বুঝে উঠতে পারি না। এরপরেই বনলতা ভাবে, আজকে থেকে আমাদের নতুন করে সব কিছু শুরু করবার দিন। অনেক হয়েছে, তবে আর কোনোভাবেই মিথ্যে বলা নয়। যা বলবো একদম সত্যি বলবো অনুভবকে নিয়েই তো আমার সংসার। তো সংসারের মেন মানুষটাকে যদি আমি মিথ্যে কথা বলি, তাহলে অন্যায় করা হবে। এদিকে সারা বাড়িতে ঠাম্মি খুঁজে বেড়ায় লাজুকে, কিন্তু পায় না। সামনে চলে আসে বনলতা, আর ঠাম্মি তখন বলে, কি ব্যাপার বনলতা, এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লে? বনলতা বলে, আসলে ঠাম্মি, অচেনা জায়গা তো, হুট করে না ঘুমটা আসতে চাইছিল না, তাই আর কি তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। ঠাম্মি তখন বলে, এটাই তো স্বাভাবিক, আসলে অচেনা জায়গা চেনা হতে একটু সময় তো লাগবেই, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা বনলতা, সকাল সকাল লাজুকে দেখেছো? আমি তো একবারও দেখতে পেলাম না। তখন বনলতা বলে, আশেপাশেই কোথাও আছে, হয়তো হয়তো ঘুরতে টুরতে বেরিয়েছে সকাল সকাল মর্নিং ওয়াকে। কিন্তু ঠাম্মি বলে, না, ও তো এত সকাল সকাল মর্নিং ওয়াকে যাবে না। মেয়েটা যে কি করে না বুঝে উঠতে পারি না। এরপরেই ঘরের মধ্যে ঢুকে পড়েছে লাজু। লাজুকে দেখে বনলতা বলে, লাজু, তোকে কয়েকটা কথা বলি। কারোর ঘরে ঢুকলে না সামান্য নকটুকু করে আসতে হয়, বুঝতে পারলি তো? লাজুর খুব খারাপ লাগে। লাজু মাথা নিচু করে বলে, ভুল হয়ে গেছে ময়ূর দিদি, তুমি এবারে যেটা বললে মাথায় রাখবো। এরপর বনলতা বলে, ময়ূর দিদি নামটা বলে আর আমাকে ডাকবি না, বুঝতে পেরেছিস? আমার সেটা একদমই পছন্দ না। কেন জানি না লাজুর প্রতি খুব খারাপ ব্যবহার করতে থাকে বনলতা, যা দেখার পর অনুভবের কিন্তু আরও বেশি করে রাগ জন্মাতে থাকে বনলতার উপরে। আর এরপরে লাজুর প্রতি আরও বেশি মুগ্ধ হয়ে যায় অনুভব, কারণ লাজুকে সে ভালোবাসে।